আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে এখন বলতে চলেছি সেই ঘটনাটা আরতিদি ইমেল করে পাঠিয়েছেন। আরতিদি পেশায় একজন নার্স। তো উনি সবে সবে যখন নার্স হিসেবে নিজের কেরিয়ারটা শুরু করেছিলেন সেই সময় ওনার সাথে একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনাটা কিন্তু আর 5টা ঘটনার থেকে অনেকটাই আলাদা। এবং যে অভিজ্ঞতাটা ওনার হয়েছিল সেই সত্যি অভিজ্ঞতাটা কিন্তু ছিল বেশ ভয়ঙ্কর। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আর শুধুমাত্র আপনারা ঘটনাটা আজকে শুনবেন তাই নয়, এই ঘটনা সম্পর্কিত একটা ছোট ভিডিও আছে, সেই ভিডিওটাও কিন্তু আপনারা আজকের এই এপিসোডে দেখতে পাবেন। তো প্রথম থেকে শেষ অবধি আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপরে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। একটা তবে ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই এখন জেনে গেছেন যে আমাদের আর একটা নতুন চ্যানেল হয়েছে। চ্যানেলটার নাম হচ্ছে দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি এগুলোই দেখানো হয়। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চলে যাচ্ছি সরাসরি আমি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আরতিদি ইমেল করে পাঠিয়েছেন। তো প্রথমেই আমি বলেছি যে আরতিদি কিন্তু পেশায় একজন নার্স। তো ওনার বর্তমান বয়স হচ্ছে 46, সেটা উনি নিজেই ইমেলে লিখেছেন। তো প্রথমে আমি কিছু কথা আপনাদেরকে ঘটনা সম্পর্কিত বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো আরতিদি প্রথমে এক জায়গা থেকে নার্সিং ট্রেনিং নেন এবং ট্রেনিং নেওয়ার পরে উনি একটা জায়গায় কাজে ঢোকেন, একটা হসপিটালে আর কি কাজে ঢোকেন এবং সেখানে 6 মাস কাজ করার পরে উনি অন্য একটা বড় হাসপাতালে নার্স হিসেবেই কাজে যোগ দেন। এবার যখন উনি প্রথম কাজে ঢোকেন তো তখন উনি কাজ আরও বেশি করে শিখছেন। সেই সময় ওনার যারা সিনিয়র ছিল নার্স তাদের থেকে তাদের সান্নিধ্যে অনেক রকমের কাজ শিখেছিলেন। পেশেন্ট ডিল করা, পেশেন্টদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলোকে বোঝা, তো এই নিয়ে উনি খুবই ব্যস্ত ছিলেন। এবার উনি যে হসপিটালে যুক্ত ছিলেন তো সেই হসপিটালে কিন্তু বেশ বড় হসপিটাল, অনেক নার্সের দরকার। তো সেই সময় বেশ কিছু ভ্যাকেন্সি ছিল। তো অনেকে সেখানে অ্যাপ্লাই করে এবং তারাও কাজে যোগ দেয় পরবর্তী সময়। তো সেইখানে কাজ করতে করতে ওখানে মানে বেশ কিছু আরও নতুন মেয়ে ঢোকে, তারাও নার্স হিসেবেই কাজে যোগদান করে। তো সেখানে একটি নেপালি মেয়ে এসে কাজে যোগ দেয়। ঠিক আছে, এবার যে নেপালি মেয়েটি এসেছিল সেই মেয়েটিকে দেখে বোঝাই যাচ্ছে যে তাকে দেখতে একটু অন্যরকম, মানে বাকি যাদেরকে যদি পাহাড়ি মানুষদের একটু অন্যরকমই দেখতে লাগে, তাদের চোখগুলো অনেক বেশি টানা টানা হয়। তো তাকে দেখে সবাই একটু মানে অবাক হয়ে যায় যে এই মেয়েটা এখানে এসছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওই যে নেপালি মেয়েটি এসছিল নার্স হিসেবে কাজে যোগ দেয়, মেয়েটি বাংলা কিন্তু খুব ভালো বলতে পারতো না। বাংলা বুঝতে পারতো কিন্তু বলতে খুব ভালো পারতো না, বাট হিন্দিটা ভালো বলতো ঠিকঠাক। এবার যখন ওনারা কাজ শুরু করেছেন, এই নতুন যে কয়েকটা মেয়ে ঢোকে তাদের সাথে অনেকের সাথে অনেকের আবার নতুন করে বন্ধুত্ব সৃষ্টি হয়। কিন্তু যেহেতু মেয়েটা বাংলা খুব একটা বলতে পারতো না, তো ওই নেপালি মেয়েটির সাথে কিন্তু খুব একটা কারোর বন্ধুত্ব তৈরি হয় না। এবার আরতি দিন এটা খেয়াল করেন যে এই মেয়েটি সবসময় একটু একা একা থাকে, সবসময় কাজে মন দেয়, কাজ ছাড়া ও কারোর সাথে খুব একটা বেশি কথাও বলে না এবং ওর সাথেও কেউ খুব একটা কথা বলে না। কিন্তু ও চেষ্টা করে, মানে কেউ যদি ওকে বাংলায় কিছু বলে ও বাংলাতে উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাজটা কিন্তু খুব ভালো করে। মানে মেয়েটির যে দায়িত্ব, যে দায়িত্বে আর কি মেয়েটির থাকে যখনই, খুব ভালো কাজ করে এবং সেটা কিন্তু সবাই বলে যে ও অনেকটাই মানে পরিণত ওর কাজকর্ম।
তো কাজ দিয়ে কোনো অসুবিধে ছিল না, কিন্তু যেহেতু ও বাংলা খুব একটা ভালো বলতে পারতো না, আর বাকি যারা মেয়ে ছিল তারা হিন্দি অত ভালো বলতে আর অত ইজি ছিল না, তো তারা একটু ওকে অ্যাভয়েড করতো। এবার আরতিদির ব্যাপারটা হচ্ছে, উনি কিন্তু আবার হিন্দিতে বেশ পারদর্শী ছিলেন, কাজ চালানোর জন্য হিন্দি খুব ভালো বলতে পারতেন। আর যেটা আরতিদি লিখেছেন যে ছোটো থেকেই ওনার কিন্তু বলিউড মুভি দেখার একটা খুব শখ ছিল, ওনাদের বাড়িতে সবাই সিনেমা দেখতে খুব ভালোবাসে। তো সেই অর্থে স্কুল কলেজে হিন্দি না পড়লেও ওই মুভি দেখার থ্রুতে ওনার কিন্তু হিন্দিটা বেশ ভালো ছিল। তো উনি যখন মানে ব্যাপারটা লক্ষ্য করেন যে সবাই গল্প করে, সবাই আর কি সবার সাথে অনেক কথা বলে, কেউ এদিক ওদিক একটু শপিংয়ে যায় বা কিছু, এই নেপালি মেয়েটির সাথে কেউ সেভাবে কথা বলে না। তো উনি মনে মনে ভাবলেন যে না, এই মেয়েটার সাথে এবার আমি কথা বলবো, মেয়েটাকে দেখে বেশ শান্ত শিষ্ট, খুব রোগা মেয়েটা। তো উনি আস্তে আস্তে কথা বলা শুরু করে। এবার প্রথম দিকে না ওই নেপালি মেয়েটি একটু রিজার্ভ থাকতো, খুব একটা বেশি কথা বলতো না, খুব বেশি অ্যাটেনশন দিত না, কারণ ও মনে করতো যে ওকে কেউ অতটা পছন্দ করে না, তো নিজের কাজটুকু নিয়েই থাকতো। এবার আরতিদি হয়তো কোনো একটা খাবার বাড়ি থেকে টিফিনের জন্য নিয়ে গেছে, হয়তো দেখছে যে লাঞ্চ টাইমে মেয়েটিও খেতে বসেছে, তো ওকে খাবার অফার করতো, তো মেয়েটা প্রথম দিকে নিতে চাইতো না, বলতো না 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 ঠিক আছে। কিন্তু তারপরে যখন আরতিদি আস্তে আস্তে মেয়েটার সাথে যেচে যেচে অনেক বেশি কথা বলা শুরু করে, তারপরে আস্তে আস্তে মেয়েটা কিন্তু একটু একটু করে ইজি হয়। এবার আরতিদি তো হিন্দি খুব ভালো বলতে পারতেন, তো উনি হিন্দিতেই মেয়েটার সাথে গল্প করতো। তারপরে খাওয়া দাওয়া মানে এক্সচেঞ্জ, ও কিছু একটা টিফিন আনতো, এই কিছু একটা। তো এরকম করে একদিন কথোপকথন হচ্ছে, তো আরতিদি বলছে যে তুমি কোথায় থাকো। তো ওনারা ওখানে, আমি হসপিটালটার নাম মেনশন করব না, উনি মেনশন করতে বারণ করেছেন, কারণ যদিও হসপিটালের সাথে এটা সম্পর্কিত সেভাবে নয়, কিন্তু ওই ভদ্রমহিলা ওখানে বহু বছর কাজ করেছিলেন, আপনারা মানে হয়তো অনেকে ওনাকে চিনতেও পারেন। যাই হোক, তো তখন আরতিদি বলেছে যে আমার বাড়িতে এরকম আমার বাবা মা থাকে। তখনও আরতিদির বিয়ে হয়নি, জাস্ট বিয়েটা হবে। আর আরতিদির মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে একই পাড়ায়। তো ওই মেয়েটিকে যখন জিজ্ঞেস করেছে, তো মেয়েটি বলেছে যে আমার অ্যাকচুয়ালি বাড়ি তো নেপালে, আমি এখানে আমার দাদু আমাকে নিয়ে এসেছিল, তো সেই দাদুর সাথেও যখন নার্সিং পড়তো তখন অবধিও দাদুর সাথেই থাকতো। তো তারপরে দাদু ওকে একটা মানে যখন ও নার্সিং পড়াটা শেষ হয়ে যায়, ও প্রথমে একটা প্রাইভেট জায়গায় চাকরি পেয়েছিল, তো সেই প্রাইভেট জায়গায় চাকরি করার সময় থেকেই ওকে একটা বাড়ি ভাড়া করে ও থাকে এখানে, ওর পুরো ফ্যামিলি সবাই নেপালে থাকে। তো তখন ওকে জিজ্ঞেস করছে যে তুমি নেপালে যখন থাকো তুমি এখানে কি করে পড়াশুনো করলে, মানে এখানে হঠাৎ করে তুমি নার্সিং কি করে জয়েন করলে, কি করে তুমি সব কিছু করলে। তো তখন বললো যে আমি জানি না, আমার পুরো বিষয়টাই আমার দাদু আর আমার দাদুর একজন পরিচিত ছিল, তো মানে ও নার্সিংয়ের আগেও এখানে একটা পড়াশুনো করেছে, তারপরে নার্সিং করেছে, তারপরে ও কাজে ঢুকেছে। তো ও বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আরতিদি মানে বেশ ভালোই লাগলো যে মেয়েটা নেপাল থেকে। তো আরতিদির তো খুব মানে বিভিন্ন জায়গা সম্পর্কে জানার তো খুব ইচ্ছে, তো আরতিদি জিজ্ঞেস করে যে তোমাদের নেপালে বাড়ি কোথায়, তোমরা কি পাহাড়ের উপরে থাকো, তোমাদের বাড়ি থেকে কি বরফের পাহাড় দেখা যায়, এরকম যা হয় আর কি, এরকম একটা পাহাড়ি জায়গায় যদি কেউ থাকে কারোর বাড়ি হয়, তো সবার মনেই একটা বেশ প্রশ্ন থাকে কীরকম প্রাকৃতিক পরিবেশ কীরকম, সেখানে সব কিছু, সেখানকার স্কুল কীরকম। তো মেয়েটা না বলছে যে হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে পাহাড়ের একদম উপরে, আর ওরা হচ্ছে নেপালের যে কিছু উপজাতি রয়েছে সেই উপজাতির অন্তর্ভুক্ত, ঠিক আছে, মানে ওখানকার কোনো ট্রাইবাল মানে শ্রেণীর আর কি ওরা, ওদের ফ্যামিলি। আর ওদের ফ্যামিলিতে মেয়েদের এডুকেশন কিন্তু খুব একটা হায়ার এডুকেশনের পারমিশন নেই। আর ওদের যে সম্প্রদায় আর কি, নেপালের ওই পাহাড়ি জায়গার যে সম্প্রদায়, সেখানে কিন্তু ওদের সম্প্রদায়ের যে হেড থাকে সেই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবং যেটা আরতিদি লিখেছেন যে তিনি তার সেই কালিগের থেকে সেই সময় জেনেছিলেন যে আমরা নেপালে যেটুকু ঘুরতে যাই, আমরা প্রত্যেকেই জানি যে নেপালে পশুপতিনাথজি দর্শন করে, পোখরা আছে, অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে, কিন্তু এই ঘোরার জায়গাগুলো অর্থাৎ এই ট্যুরিস্ট ডেস্টিনেশনসগুলো বাদেও মানে নেপালে কিন্তু আরও অনেক অখ্যাত জায়গা রয়েছে যেগুলো কিন্তু খুবই সুন্দর। আর নেপালের প্রচুর পাহাড়ি উপজাতি রয়েছে ছোট ছোট, এবং সেইখানে কিন্তু মানে সেখানকার মানুষদের মানে জীবনযাত্রা অনেকটাই মানে এমন জীবনযাত্রা করে তারা, সত্যিকারেরই মানে ট্রাইবালরা যেরকমভাবে থাকে সেরকম টাইপের। এবং ওদের সেই শ্রেণীর ভিতরে মেয়েদের এত হায়ার এডুকেশন করা, মেয়েদের বাইরে কাজ করতে যাওয়া,
এগুলো কিন্তু এতটাও ইজি নয়, মানে অনেক ক্ষেত্রে অ্যালাউই করে না বাড়ি থেকে, এরকমও আছে। তো এগুলো শুনে তো ওনার খুব অবাক লাগে। তো আরতি দিন একটা জিনিস বুঝতে পারতো যে ওকে ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলে ওই মেয়েটিকে, মেয়েটি খুব একটা যে প্রসন্ন হতো, খুব যে খুশি হয়ে বলতো সব কথা, তা কিন্তু নয়। একটু সবারই ওর মানে ওকে দেখে বুঝতে পারতো যে ফ্যামিলির বিষয়ে জিজ্ঞেস করলে হয়তো দুবার জিজ্ঞেস করলে একবার অ্যান্সার করতো, সেভাবে ও কিছু বলতে চাইতো না। আর এই আরতি দিদের সে হসপিটালে অনেকেই অনেক দূর দূর থেকে আসতো, কেউ মেদিনীপুর থেকে, কেউ শিলিগুড়ি থেকে, কেউ মালদা থেকে, অনেকেই নার্সিংয়ের কাজ করতো। তো প্রত্যেকেই মানে একটা নির্দিষ্ট সময়ে অন্তত 3 মাস 4 মাস অন্তর সবাই বাড়ি যেত। কিন্তু একমাত্র এই নেপালি মেয়েটি ছিল, সেই মেয়েটি কিন্তু কখনো ছুটি নিত না, কারণ ও বাড়ি যেত না। তো একদিন ওকে আরতিদি জিজ্ঞেস করেন যে তোমার বাড়ি তো অনেক দূরে, তো তোমার বাড়ি থেকে কেউ এসছে কখনো বলো না, বা তুমি বাড়ি যাও না? সবাই তো বছরে 2বার করে 3বার করে কেউ না কেউ বাড়ি যায়, বা তাদের বাড়ির লোক আসে, তুমি কোথাও কেন যাও না? তো তখন ও বলে যে না, আমার অত মনে হয় না, আমার কাজটা করতেই বেশি ভালো লাগে, আমার ছুটি নিতে ইচ্ছে করে না, সেই জন্য আমি ছুটি নিই না, আমি যাই না। তো একদিন আরতি দিন আমার একটু অবাক লাগলো যে কি মেয়ে রে বাবা, এতদিন ধরে এখানে রয়েছে, কোনোদিনও শুনি না যে ও নেপালে গেছে। তা আরতি দি একদিন জিজ্ঞেস করছে তুমি নেপাল লাস্ট কবে গেছিলে? তো তখন না মেয়েটা একটু বিরক্ত পায়, এবং মেয়েটা বিরক্ত পেয়ে না মানে কিছুক্ষণ পরে বলে ও গেছিলাম বহু বছর আগে, অত মনে টনে নেই, আমি এখানেই ভালো থাকি, আমার এই এই কলকাতাই ভালো লাগে, কলকাতার পার্শ্ববর্তী এলাকা, এটাই আমার ভালো লাগে, আমি বহু বছর যাই না নেপালে। তার দিন একটুখানি খটকা লাগে যে কি মেয়ে রে বাবা, মানে বাড়িতে যায় না, সে কাজের জন্য এখানে আছে সেটা ঠিক আছে, কিন্তু সবাই ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে বছরে 2বার 3বার 4বার, এই মেয়েটা বাড়ি যায় না কেন? এবার দেখুন, এরকম কিছু চিন্তাভাবনা থাকলেও মানুষ তো আর সেটা সরাসরি কাউকে বলতে পারে না যে তুমি কেন বাড়ি যাচ্ছ না। তো আরতি দিও ব্যাপারটা নিয়ে আর অত ঘাটায় না। এবারে যেটা ব্যাপার হলো যে আরতিদির আরও বন্ধুবান্ধব ছিল, মানে বন্ধুবান্ধব বলতে সবই ওই নার্সিং, মানে নার্স, সবাই নার্স। তো 3-4টে বান্ধবী ছিল, যেহেতু আরতিদি ওই মেয়েটার সাথে মাঝে মধ্যেই খুব কথা বলতো, তো বাকি সেটা দেখে বাকি যারা মেয়েরা ছিল তারাও মাঝে মধ্যে টুকটাক ওই নেপালি মেয়েটির সাথে একটা আধটা কথা বলতো। এবার সবাই মিলে একদিন ঠিক করলো যে মানে সবাই সবার বাড়ি গিয়ে একটুখানি চা খেয়ে আসবে, মানে ছুটির দিনে, মানে হয়তো 3-4টে বান্ধবী, তারা প্রত্যেকেই একই জায়গার নার্স, তো সবাই সবার বাড়িতে একদিন করে যাবে, গিয়ে চা খেয়ে আসবে, এটা একটা ঠিক হলো। এবার সেই ব্যাপারটা যখন ঠিক হয় 4জনের ভিতরে, তো তখন আরতিদি ভাবলো যেটা নেপালি মেয়েটিকেও বলা যেতে পারে, তো উনি ও মেয়েটিকে বলে। তো মেয়েটি তখন না মানে খুব অদ্ভুতভাবে, এমনিতে কিন্তু মেয়েটির কথাবার্তা খুবই ভালো ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মেয়েটি বলে যে আমি যেখানে থাকি সেখানে এই এতজন মানে 4জন, 4জন মিলে আরও এক্সট্রা 4জন মিলে যদি কেউ যায় চা খেতে, তাহলে কিন্তু মানে জায়গায় কুলোবে না, মানে ও যেখানে থাকে আর কি সে জায়গাটা নাকি এতটাই ছোট যে সেখানে 4জনের 4টে মেয়ে গিয়ে ওখানে বসবে কোথাও, বলে আমি বসতে দেওয়ার জায়গা পাবো না। তো বাকিদের না একটুখানি খারাপ লাগে বিষয়টা, এবং ভাবে যে বাবা 4টে মেয়ে একটু চা খেতে যাবে বলছে, তাতেই ও বলছে যে আমার বসতে দেওয়ার জায়গা নেই। তো বাকি মেয়েদের না একটুখানি খারাপ লাগে, এবং তারা আরতিদিকে বলে যে দেখ তুই ওর সাথে কথা বলিস, আমার ওদের সাথে কথা বলতে, ওর সাথে কথা বলতে আমাদের ভালোও লাগে না, ও সবসময় নিজের মতো থাকে, কারোর বিষয়ে কথা বলা বা কিছুই ও করে না, আর এখন তুই চা খাওয়ার কথা ব্যাপারটা ওকে বললি, আর দেখ ও কীভাবে কাটিয়ে দিল, এটা ব্যাপারটা কি ভালো হলো? মানে একটা মানুষের ঘর কত ছোট হতে পারে যে 4টে মেয়ে গিয়ে ওখানে চা খেতে পারবে না, ওর ইচ্ছে নেই, ও সেই জন্য হয়তো ব্যাপারটা কীভাবে কাটিয়ে দিয়েছে। তো এই কথাটা, এই ব্যাপারটায় না আরতিদিরও খুব খারাপ লাগে। আরতিদি ভাবলো যে আমি আমার বাকি কালিগদেরকে বললাম যে না না মেয়েটা খুব ভালো, তো ও এরকম করে কাটিয়ে দিল। তো তখন আরতিদি একটু রাগ হয়, এবং রাগ হয়ে ওই নেপালি মেয়েটিকে গিয়ে বলে যে তুমি এরকম কেন বললে, তুমি বলতে পারতে যে তোমার ঘর ছোট, আর চা খেতে আর সত্যি তো কতটুকু জায়গা লাগে। তো তখন ওই মেয়েটি না একটুখানি ওর খারাপ লাগে যে ওইভাবে বলে ফেলেছে, তখন বলছে না না ওরকম কোনো ব্যাপার না, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তোমরা আমার বাড়িতে যেতেই পারো। যাই হোক, তো আরতিদি যখন গিয়ে বাকি 4টে যারা ওনার কালিগ ছিল, তো তাদেরকে গিয়ে যখন বলছে, তারা বলছে না না ও একবার এভাবে বলে দিয়েছে, ওর বাড়িতে আমরা কেউ যাবো না। তা আরতিদি যাই হোক বাকি ওনার বাকি যে কালিগ ছিল তাদেরকে একটু বোঝায় যে দেখো মেয়েটা তো এখানকার নয়, ও নেপালের মেয়ে, পাহাড়ি জায়গার মেয়ে, আমি ওর সাথে কথা বলেছি, হয়তো ওর কোনো স্ট্রাগল আছে জীবনে, বোঝা যায় যে ও মানে মেয়েটি না মানে কোনো রকম কোনো, কেউ হয়তো একটা কিছু কিনেছে, কিছু একটা কেনা জিনিস দেখালো, একটা ভালো শাড়ি হোক, একটা গয়না হোক,
কিন্তু ওই যে নেপালি মেয়েটি ছিল, ওই মেয়েটি কিন্তু কোনো এক্সট্রা সাজ পোশাক ছিল না, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি পরতো। মানে এমনি সময় নার্স হিসেবে যখন ডিউটি করতো তখন তো ইউনিফর্ম পরেই করতো, কিন্তু বাকিরাও হয়তো বসে কেউ বলছে যে আমি আজকে অমুক জিনিসটা কিনলাম, তমুক জিনিসটা দেখলাম। ও একমাত্র এমন একটি মেয়ে ছিল যে কিন্তু কোনো এক্সট্রা খরচা করতো না। তো ওকে বলে যে ও হয়তো বুঝতে পারেনি, তো চলো এরকম করো না, ওকে যখন আমি বলে দিয়েছি যে ঠিক আছে আমরা রোটেশন ওয়াইজ এই 4 জন সবার বাড়িতে গিয়ে এক এক দিন করে চা খেয়ে আসবো, তো সেটাই হোক। তো এটা মোটামুটি ঠিক হলো এবং তারপরে এক এক দিন করে করে এক একজনের বাড়িতে এরকম যাওয়া হয়। তো আরতিদির বাড়িতেও এরকম বাকি 4 জন এসেছিল, চা খেয়েছে, গল্প করেছে, খাওয়া দাওয়া করেছে, হয়ে গেছে। এবারে সবারটা হয়ে যাওয়ার পরে টার্ন এসেছে ওই নেপালি মেয়েটির, মানে ওর বাড়িতে গিয়ে চা খাওয়া হবে। এবার তার আগে ও সবাইকেই বলেছিল যে ও ভাড়া থাকে। তো ভাবুন একটি মেয়ে একা ভাড়া থাকে, সে মানে সেই সময়ে দাঁড়িয়ে খুব বিশাল মাইনে না পেলেও তার একার জন্য সে যা টাকা পায় সেটা কিন্তু বেশ ভালোই, মানে খুব কম মাইনে সে কিন্তু পায় না। এবার একা মানুষ, তো সবাই ভেবেছে যে ঠিক আছে ও হয়তো বাড়িতে ভাড়া থাকে, কোনো হয়তো একটা বেডরুম নিয়ে, একটা বাথরুম, একটা কিচেন নিয়ে হয়তো ভাড়া থাকে। এবারে ওর বাড়িতে যখন যেদিন যাওয়ার আর কি টার্ন এলো, তো সবাইকেও বলেছিল যে তোমরা অমুক রাস্তার মোড়ে এসে দাঁড়াবে, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো সবাই বলেছে না না, কেন তোমাকে নিয়ে আসতে হবে, কেন, তুমি এক্স্যাক্ট লোকেশনটা বলো আমরা চলে যাবো। তো বলছে না তোমরা চিনতে পারবে না, তো অমুক জায়গায় তোমরা অমুক সময় চলে এসো, আমি ওই মোড়ের মাথা থেকে তোমাদেরকে আমার বাড়ি নিয়ে যাবো। তো সবাই বলেছে ঠিক আছে। তো যখন আর কি ওই সময়টা আসে এবং সবাই এসে মানে নির্দিষ্ট সেই মোড়ের মাথাটায় নির্দিষ্ট সময় এসে দাঁড়ায়, তো তারপর ওই নেপালি মেয়েটি ওর বাড়ি নিয়ে যায়। এবার ওই মোড়ের মাথা থেকে যখন নেপালি মেয়েটি ওর বাড়িতে নিয়ে যাচ্ছে, তো সবাই দেখছে, অবাক হয়ে গেছে যে ও একটা গলির মধ্য দিয়ে ঢুকে একটা খুবই আর কি ঘিঞ্জি জায়গার মধ্যে ঢুকিয়েছে। তো সবাইটা এরোর মুখের দিকে চাইছে, বাকি কালিকরা এরোর মুখের দিকে চাইছে, এবং আরতিদিও একটু অবাক হয়ে গেছে যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি ওই মেয়েটিকে বাকিরা কেউ কিন্তু খুব একটা বেশি চিনতও না, আর ওর সাথে খুব একটা বেশি কথাও বলতো না। তো আরতিদিই একমাত্র মানুষ ছিলেন যিনি আর কি ওর সাথে বেশি কথা বলতো। তো এরকম গলির মধ্য দিয়ে, এরকম ঘিঞ্জি জায়গার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। তো তখন একজন পিছন থেকে আরতিদিকে আস্তে আস্তে মুখ চেপে বলছে, ও কোথায় নিয়ে যাচ্ছে বলতো, আমাদের এখানেও ভাড়া থাকে, এইটা কোনো কথা হলো, ও তো আমাদের মতো একই স্যালারি পায়, হয়তো আমাদের থেকে সামান্য সবে ঢুকেছে, হয়তো একটু কম পায়, কিন্তু তাই বলে এইরকম জায়গায় ও থাকে, আর একটা মেয়ে একা থাকে, এটা আবার কী জায়গা। যাই হোক, তো আরতি বলছে চুপ কর, আমরা তো 4 জন আছি একসাথে, তো অত চিন্তার কিছু নেই, সেরকম যদি বুঝি আমরাও ঢুকবো না। তো সবার না একটুখানি কীরকম লাগছে। তো ওইরকম একটা ঘিঞ্জি জায়গার মধ্যে ঘুরে ঘুরে একটা অ্যাসবেস্টসের চাল দেওয়া একটা ঘরের সামনে এসে ওরা দাঁড়ায়, এবং সেই ঘরটা থেকে প্রায় 2 হাত দূরত্বের মধ্যেই আরও ওরকম কয়েকটা ঘর রয়েছে, এবং সামনেটায় সব ভ্যান, অটো এ সমস্ত রাখা রয়েছে। মানে জায়গাটা একদমই মানে ঘিঞ্জি জায়গা বলা যেতে পারে। তো সবাই না একটু অবাক হয়ে গেছে, যে ভাবছে যে এই মেয়েটা এইখানে থাকে, এই বাড়িটায় থাকে, ওরাও একটু অবাক হয়ে গেছে। যাই হোক, তো তালা খুললো। তো তালা খুলে দেখছে যে একটা সামনে একটা একফালি বারান্দা মতো জায়গা, যেখানে খুব বেসিক কিচেন সেট আপ রয়েছে, মানে সেট আপ বলতেও ওই একটা স্টোভ রয়েছে, আর সামান্য রান্না করার একটা স্ল্যাব মতো, সেখানেই রান্না বাড়ি হয়, খুব সামান্য 2-4টে বাসন, আর ওটার পরেই একটা ঘর। তো সেই ঘরের উপর একটা, ঘরের মধ্যে একটা চৌকি, এবং 2টো ছবি রয়েছে, এবং ছবি দুটো একটা ফ্রেমের মধ্যে 2টো ছবি, এবং ছবি দুটো ওরকমই মনে হচ্ছে ওরই কোনো নিকট কেউ হবে। আর ঘরের ভিতরে একটা লাইট রয়েছে, আর সেরকম কিছু নেই, খুব সামান্য একটা আলনা মতো রয়েছে, সেখানে কিছু ওর জামা কাপড়, দ্যাটস ইট, এই হচ্ছে ওর ঘর। তো সঙ্গে সঙ্গে ও তো ওইখানেই ওর চৌকির মধ্যেই সুন্দর করে একটা নতুন বিছানার চাদর পেতে রেখেছে, ওদেরকে বসতে দিয়েছে। তারপরে ও সিঙ্গাড়া মিষ্টি এনে দিয়েছে, এবং চাটাও তখন চাপিয়ে দিয়েছে, এবং সুন্দর করে চা, সিঙ্গাড়া, মিষ্টি ওদেরকে খেতে দিয়েছে। এবার সবাই না ওর বাড়িতে ঢুকে অবাক। তোকে জিজ্ঞেস করছে যে তুমি এইখানে ভাড়া থাকো? তো তখন বলছে হ্যাঁ আমি এখানেই ভাড়া থাকি। এবার ওই যে আশেপাশে যারা ছিল, যে কটা ঘর ছিল, সেই ঘরে আশেপাশে কেউ হয়তো ভ্যানে করে সবজি বেচে,
কারোর হয়তো কেউ হয়তো অটো চালায়, এবং প্রত্যেকেই হচ্ছে ওখানে হিন্দিতে কথা বলছে। মানে যে চত্বরটায় থাকে সেই চত্বরটায় ওরকমই আর কি, সব ঘরগুলো ওরকম অ্যাসবেস্টাসের চাল দেয়, কোনোটাই ওরকম সুন্দর ইমারাতি পাকা বাড়ি ওরকম নয়, মানে এমনিতে ইটের গাঁথনি কিন্তু মাথার উপরটা ঢালাই করা নয়, অ্যাসবেস্টাসের চাল দেওয়া। এবং মাঝে মধ্যে মানে সবাই ওর একবার করে খোঁজ নিতে এসছে, যেই তুমি বলেছিলে তোমার বান্ধবীরা আসবে, সব হিন্দিতে আর কি কথা বলছে। তো বলছে যে সবাই নার্স। তো ও আচ্ছা তাই, তোমরা মানে সবাই ওদের সাথে দেখা করতে আসছে। একটা অন্য রকমের আর কি পরিবেশ। এবং যে লোকগুলো রয়েছে তারা গরিব হতে পারে কিন্তু তারা বেশ মিশুকে, এবং তারা যে মেয়েটার খোঁজ মানে ডাক খোঁজ রাখে সেটা বুঝতে পারছে সবাই। তো যাই হোক, তো সেদিন ওরা সবাই ওর ঘরে চা সিঙ্গারা মিষ্টি ফিষ্টি খায় এবং বেশ মজা হয় আর কি। এবার যখন ওরা ওখান থেকে বেরিয়ে আসছে, তো ওই ওদের ওই রাস্তার দুপাশে সমস্ত লোকজন ওদেরকে দেখছে, সবাই ম্যাডাম ম্যাডাম বলে প্রণাম করছে। বেশ অন্যরকম একটা ফিলিংস, এবং সবাই মনে একটা জিনিস ভাবতে থাকে যে ও একটা এরকম জায়গায় কেন ভাড়া থাকে মেয়েটা। তো আরতিদির মনেও অবভিয়াসলি এই প্রশ্নটা আসে। তো আরতিদি মনে মনে ভাবে যে আমি ওকে জিজ্ঞেস করবো যে ও যা মাইনে পায় তাতে তো একটা ভালো জায়গাতে বাড়ি ভাড়া করে ও থাকতেই পারে, এইভাবে এখানে এরকম কষ্ট করে মানে একদম নিচু চাল এভাবে কেন থাকে। যাই হোক, তো পরের দিন আরতিদি যখনই নেপালি মেয়েটির সাথে কথা বলে, তোকে না কথায় কথায় জিজ্ঞেস করেছে যে তুমি এইখানটায় কেন থাকো, তোমার অসুবিধে হয় না? এই যে সারাক্ষণ বাইরে চেঁচামেচি হচ্ছে, মানে একটা যেরকম মহল্লা টাইপের হয় আর কি, খুব ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ি, সেখানে সারাক্ষণই বাড়ির বাইরে বহু লোক, কিছু লোক গল্প করছে, কিছু লোক আড্ডা মারছে, কেউ ভ্যান নিয়ে এসে রাখছে, সেই ভ্যানের উপরে আবার কিছু বাচ্চারা খেলা করছে। তো তুমি এরকম পরিবেশে কেন থাকো? তুমি তো একটা ডিসেন্ট বাড়ি ভাড়া নিয়েও তো তুমি থাকতে পারো। তো তখন ওই মেয়েটা না মানে মনে হলো যে ও একটু কিছু আড়াল করতে চাইছে। তো ও বলে যে আসলে একা থাকি, এখানে সবাই আমাকে খুব ভালোবাসে, আমার দাদুকেও অনেকে চিনতো, তো মানে এরা সবাই আমাকে খুব স্নেহ করে। বলছে যে আমি যদি আজকে দরজাটা মানে লক করেও না আসি, তাহলেও আমি জানি যে আমার ঘরে যদি টাকাও থাকে সেই ঘর থেকে কিছু চুরি হবে না। অ্যাটলিস্ট আমাদের মানে ওই মহল্লার লোকগুলো এত ভালো, ওই রাস্তার উপরে যাদের ছোট ছোট বাড়ি, তারা আমাকে এতটাই স্নেহ করে যে তারা দরকার হলে বাড়ি থেকে একটা তালা এনে লাগিয়ে দেবে আমি যদি ভুলেও যাই। এবং এটা কিন্তু ওরা সবাই খেয়ালও করেছে যে ওর বাড়িতে কে এসছে না এসছে, ওরা কিন্তু বারবার এসে এসে দেখে যাচ্ছে। ওই ভদ্রমহিলারা তারাও বাড়ি থেকে একজন সুন্দর করে মুড়ি মেখে দিয়ে গেছিল যে এর বাড়িতে গেস্ট এসেছে, আমরাও একটু কিছু দিই। তো বেশ ভালো ব্যাপারটা, মানে খুব মিলমিশ আছে জায়গাটার মধ্যে। তো তখনও বলে যে দেখো এটা তো আমি অন্য কোথাও গেলে পাবো না, তো সেই জন্য আমি এখানে থেকে গেছি। আর আমার দাদু ওইখানেরই একটা অন্য ঘরে থাকতো, দাদু আমাকে নিয়ে এসেছিল। তো সেখান থেকেই ওখানে আমাকে সবাই চেনে, ছোট থেকে আমি এখানে মানে যে সময় এসেছি সেই সময় তো আমি আরও ছোট ছিলাম। তো মানে এই জায়গাটার উপর একটা মায়া পড়ে গেছে, তো সেই জন্য এখানে ভাড়াও কম, যৎসামান্য কিছু ভাড়া, তো ওই জন্যই আমি থেকে গেছি, আমার অতটা অসুবিধা হয় না, আমার এটাকে নিজের বাড়ির মতোই মনে হয়। এবার এই কথাগুলো শুনে ভালো লাগে, কিন্তু ভাবছে যে ওর বাড়িতে মানে নেপালে বলছে ওর পাহাড়ের উপরে বেশ বড় বাড়িঘর আছে। তখন না মানে আরতিদিরও মনে হয় যে হয়তো নেপালের ওর বাড়িঘর জমি জায়গা সম্পর্কে যা যা বলেছে সেগুলো হয়তো অনেকটাই মিথ্যে। কারণ যার নেপালে অত বড় বাড়ি থাকবে, যার ফ্যামিলি যতই ওরা একটা কোনো নেপালের কোনো একটা পাহাড়ি মানে উপজাতি হোক না কেন, ও বলেছিল যে ওদের বাড়িঘর খুব বড় সড়ো বাড়িঘর আছে, ওদের বাড়িতে সবাই মোটা মোটা কাঁসার থালায় খাওয়া দাওয়া করে। যদিও এটা নেপালে একটু কমনই, মানে নেপালের মানুষেরা না নিত্যদিনের খাওয়া দাওয়াতে ওরা কিন্তু পেতল কাঁসার বাসনই ব্যবহার করে। তো ভাবছি যে এইরকম একটা কালচার থেকে যে মেয়েটা এরকম একটা বাড়িতে থেকে এরকম একটা কালচারের মধ্যে বড় হয়েছে, সেই মেয়েটা কলকাতায় এসে এত কষ্ট কেন করছে, ওর তো করার কোনো দরকার নেই। তো যাই হোক, তো এই সমস্ত অনেক কিছু ওদের মনে আসে, এবং মনে আসার পরেও একটা কোথাও খটকা থেকে যায়। কিন্তু সমস্ত কিছু তো আর কারোর সামনে ওভাবে খুলে তো বলা যায় না, তো এক্ষেত্রে উনিও বলতে পারেনি। এবার এর মাস দেড়েক পরে একদিন একটা ঘটনা ঘটল। কি ঘটনা? এই মাস দেড়েক পরে হঠাৎ করে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওই নেপালি মেয়েটি একদিন কাজ করতে করতে হঠাৎই না মানে খুব জ্বর হলে যেরকম মানুষের শরীরটা ঠকঠক করে কাঁপতে থাকে, ঠিক সেরকম করে মানে সাডেনলি তার কিছু মুহূর্ত আগ অব্দিও কিন্তু একদম সুস্থ সবল ছিল, খুব সুন্দরভাবে কাজকর্ম করছিল, হঠাৎ করেই ও খুব ঠান্ডা লাগতে থাকে, ও ঠকঠক করে কাঁপতে থাকে। এবার যেহেতু নার্স সামনে মানে হসপিটালের মধ্যেই ও ডিউটি করছে, তো সঙ্গে সঙ্গে ওকে ওর সিমটম দেখে বাকিরা আর কি ডাক্তারকে ইনফর্ম করে এবং ওকে একটা
বেডে শুইয়ে ঠুইয়ে দেয় এবং দেওয়ার পরে বুঝতে পারে যে ওর প্রেশার টেশার ফল করে গেছে, কিছু শরীরটা খারাপ রয়েছে। তো তখন ডাক্তারবাবু দেখে ওকে দু একটা ওষুধ রেকমেন্ড করে আর বলে যে 2-3 দিন একদম রেস্ট নিতে। মানে 3 দিন মতো বলেছে রেস্ট নিয়ে, 3 দিন তুমি ছুটি নাও, তোমাকে ডিউটি করতে হবে না, 3 দিন তুমি বাড়িতে গিয়ে থাকো, আর যে মেডিসিন দিয়েছে সেই মেডিসিনগুলো খাওয়া দাওয়া করো। তো এটা শোনার পরে তো ও যাই হোক কিছুক্ষণ পরে ও সুস্থ হয় এবং সুস্থ হওয়ার পরে ও ডাক্তারবাবুকে বলছে যে না না আমি বাড়িতে থাকবো না, আমি হসপিটালেই আসবো, কারণ আমার বাড়িতে কোনো কাজ নেই, আমি একা একা বাড়িতে থাকলে আমার বরং খারাপই লাগবে। আর সত্যি কথাই ওই নেপালি মেয়েটি কিন্তু কোনো ছুটি নিত না, মানে সবাই ছুটি, যেদিন হয়তো ওর রোটেশনাল অফ সেদিন ও আসতো না, বাট বাকি কোনো এক্সট্রা ছুটি কিন্তু ও নিত না, মানে নিতেই চাইতো, কারণ বাড়িও যেত না, কোথাও যেত না, ফলে ও ছুটি নিত না। তো আরতিদির এরকম একটা মানে অমায়িক ব্যবহার দেখে মেয়েটা না কেঁদে ফেলে, নেপালি মেয়েটি কেঁদে ফেলে এবং কেঁদে কেঁদে না ওর হাত দুটো ধরে মানে ওকে খুব ধন্যবাদ জানাচ্ছে আর কি আরতিদিকে। আরতিদিকে বলছে যে তুমি আমার জন্য এত ভাবলে, তুমি তো মানে আমার নিজের যদি একজন কেউ থাকতো এখানে, আমার নিজের ভাই বোন হোক বা আমার নিজের মা হোক, তারাও হয়তো আমার জন্য এভাবেই ভাবতো, কিন্তু তুমি তো আমার কেউ নয়, তুমি আমার রক্তের সম্পর্কে কেউই না, তুমি আমাকে চেনোই বা কতদিন, তুমি সেইটুকু সম্পর্কের উপর ভিত্তি করে তুমি আমার জন্য এতটা ভাবলে, এতটা করলে। তো এই বলে না মেয়েটা কাঁদছে। তো তখন মানে আরতিদির না খুব খারাপ লাগে এবং মনে হয় যে মানে ও এমন করে কাঁদছে, মনে হচ্ছে যেন ওর খুব মানে মনের ভিতরে খুব দুঃখ আছে, খুব কষ্ট আছে। তখন আরতিদি বলছে আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত দূরে নেপাল থেকে এসে এখানে পড়ে রয়েছো, তোমার দাদুও বহু বছর হয়ে গেছে তোমার সাথে আর নেই, উনি দেশে চলে গেছেন, তুমি কেন দেশে যাও না, বা তোমার দেশ থেকেই বা কেউ কেন আসে না, তুমি একটা এরকম একটা জায়গায় তুমি এভাবে দিনের পর দিন কাটাচ্ছ, তোমার শরীর ভালো নেই এবং তুমি এমনিতেই ভীষণ রোগা, তুমি হয়তো ঠিকমতো খাওয়া দাওয়াও করো না, কেন তুমি এভাবে এত কষ্ট করে এখানে থাকো, তুমি তো নেপালে গিয়েও তো কাজ করতে পারো। তো এই কথাগুলো যখন মানে এগুলো না মানে আরতিদির মনে অনেক দিন থেকেই ছিল, তো সেদিনে হঠাৎ করেই বেরিয়ে গেছে কথাগুলো। তো আরতিদির মুখের এই কথাগুলো শুনে ওই নেপালি মেয়েটি তখন চোখ মুছতে মুছতে বলছে যে বিশ্বাস করো দিদি, মানে হিন্দি বাংলা আর কি মিশেও, মানে প্রথমে তো একদমই বাংলা অতটা বলতে পারতো না, কিন্তু পরের দিকে আরও শিখে গেছিলো। তো তখন চোখটা মুছতে মুছতে ওই নেপালি মেয়েটি বলছে যে কি জানো তো দিদি, আমারও খুব ইচ্ছে করে, আমারও খুব ইচ্ছে করে যে আমি আমার মায়ের কাছে যাই, আমি আমার বাবার কাছে যাই, আমার ভাই বোন রয়েছে, আমার পুরো পরিবার রয়েছে। আর মানে ওভাবে দেখিয়ে আর কি বলছে, হাত দেখিয়ে আর কি বোঝানোর চেষ্টা করছে যে আমাদের এই যে ঘরটা দেখছো না, এই ঘরটা ছিল আমাদের বাথরুম, মানে এই ঘরটার যে আর কি মানে সাইজ, সেই সাইজে আমাদের ঘরের বাথরুম, আমাদের এই বিশাল বাড়ি, আমাদের জমি জায়গা সব আছে। কিন্তু ওই যে বলে না কপাল, আমার কপালে ওসব নেই গো, আমার কপালে কষ্ট করা আছে তাই আমি ছোট থেকে কষ্ট করছি। আর আমি তো তাও নিজের মতো করে রোজগার করছি, নিজের মতো কিছু একটা চাইলে খেতে পারি, সুন্দর করে কাজ করছি, নিজে কাজ করতে চেয়েছিলাম, আমি নার্স হতে চেয়েছিলাম, আমি সব কাজ করছি। কিন্তু আমার মায়ের জীবনটা না জানো তো এর থেকে অনেক অনেক বেশি কঠিন। আমার মা চাইলেও মানে সব কিছু করতে পারেনি জীবনে, মানে শুধু কিছু করতে পারা তো দূরের কথা, আমার মা খাবার দাবারটাও কিন্তু নিজের পছন্দে খেতে পারতো না, আজও পারে না। তো তখন না মানে আরতিদির খুব খারাপ লাগে কথাটা শুনে, মানে ভাবে যে এটা কী বলছে ও, মানে ওর মায়ের জীবনেও কষ্টকর, ওর কপালে নিয়ে বাড়িতে থাকা, এটার মানেটা কি। তো এবার আরতিদিকে এর আগে যখন ও বলেছিল, ওই নেপালি মেয়েটি যখন ওর মানে ওদের গ্রামের সম্পর্কে বলে বা ওরা যে উপজাতি সেই সব সম্পর্কে বলে, তো তখন সেখানে শুনেছিল যে ওখানে মেয়েদের বেশি পড়াশুনো করা বা মেয়েদের বাইরে বেরিয়ে কাজ করা, এই বিষয়গুলো কিন্তু খুব একটা যে ভালো চোখে দেখা হতো তা নয়। তো আরতিদি ভাবেন যে এটাই হয়তো বলতে চেয়েছে, যে হয়তো মানে হায়ার পড়াশুনো করেছে, হায়ার স্টাডিজ করেছে, বাইরে কাজ করতে গেছে, সেই জন্য হয়তো ওর ফ্যামিলি থেকে ওকে অতটা পছন্দ করে না। কিন্তু তারপরে আবার ভাবছে যে ওরই তো এক দাদু ওকে এখানে এনেছিল, তাহলে অপছন্দটা কি করে হবে। তো আরতিদি না তখন দেখছে যে মেয়েটা না কাঁদছে তখনও, আরও শরীর ভালো নেই। তো আরতিদি মানে ব্যাপারটাকে আর কি ঘোরানোর চেষ্টা করছে যে ঠিক আছে তুমি আগে সুস্থ হও, তারপরে একবার না হয় তুমি বাড়িতে যেও, তুমি ছুটি নিয়ে তুমি নেপাল যেও। তো তখন না এটা শুনে আরতিদি ভাবছে যে হয়তো এটা শোনার পরে মেয়েটা একটু সান্ত্বনা পাবে, ওর একটু ভালো লাগবে। কিন্তু ঘটনাচক্রে ঘটনাটা হলো উল্টো। যখনই এই বাড়ির কথাটা উঠলো বা তুমি নেপাল যাবে এই কথাটা শুনেও ভালো লাগার বদলে মেয়েটি কাঁদতে থাকে আরও জোরে জোরে।
তো তখন না আরতিদি ভাবছে যে কিছু তো একটা ব্যাপার আছে, ও এত কাঁদছে কেন, মানে বাড়ির কথা শুনলে, বাড়ির কথা বলতে গেলে ওর মনে একটু হাসি নেই, একটু আনন্দ নেই, কিরকম একটা কান্না কান্না ভাব সব সময়। তো আরতিদি বলছে, আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার বাড়িতে তুমি কেন যাও না? তখন আরতিদি বলে যে দেখো, আমি, তুমি আমাকে বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারো, আমি কিন্তু কাউকে বলবো না। আর সত্যি আমি মন থেকে চাই তুমি ভালো থাকো, তোমার মনে হয়তো একটা কোথাও কোনো কষ্ট আছে, হয়তো কোথাও কোনো দুঃখ আছে, তুমি সেটা আমাকে বলতে পারো। যদি আমার এতটুকুও আমার সামর্থ্য থাকে যে তোমার এই কষ্টটা এক ফোঁটা আমি নিবারণ করতে পারি, তাহলে কিন্তু আমি তোমায় সত্যি সাহায্য করব, তুমি আমাকে বলো কি ব্যাপার। তো তখন ওই নেপালি মেয়েটি খুব মানে একটা, মানে চোখের জল ঠল মুছে খুব দীর্ঘশ্বাস একটা ফেলে, যেটা মানে মনে হলো যেন ওর বুকের ভিতরে একটা চাপা কোনো কষ্ট আছে, সেটা বোঝা যাচ্ছে ওকে দেখে। তো তখন বলছে যে তুমি তো আমার জন্য এত কিছু করলে, দাঁড়াও তোমার জন্য আমি একটু চা করি। তো তখন আরতিদি বলছে যে না, তোমাকে চা করতে হবে না, তোমার যদি চা খেতে হয় আমি চা করছি। তো আরতিদি নিজে চা করে আনেন ওর জন্য আর নিজের জন্য, ওরই ঘরে। তো তারপরে চাটা নিয়ে আরতিদিকে ওই নেপালি মেয়েটি ওর জীবনের একটা সত্যি ঘটনা শেয়ার করে, যেটা শোনার পরে মানে আরতিদি রীতিমতো চমকে গেছিল। এবং আমি যখন এই ইমেলটা পড়ি, আমার নিজেরও কিন্তু মানে খুব অদ্ভুত লেগেছিল যে এরকম ঘটনাও ঘটতে পারে। আচ্ছা, ঘটনাটার সূত্রপাত হচ্ছে ওদের বাড়িতেই, মানে যখন আর কি নেপালের সেই পাহাড়ি জায়গায় ওদের বড় বাড়ি, মানে সংসারে সেরকম করে কোনো অভাব নেই, পাহাড়ি জায়গা, শীতকালে 3 মাস বরফ থাকে, অদ্ভুত সুন্দর একটা নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, এবং সেই মধ্যেই কিন্তু সেই পাহাড়ি পরিবেশেই ছোট থেকে কিন্তু ওই মেয়েটি বড় হয়। ছোট থেকেই ও দেখেছিল, দেখে আর কি, যে পরিবারে, ওদের পরিবারে টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু মেয়েদের যে স্থান, মেয়েদের যে নারী স্বাধীনতা বলতে যেটা বোঝায়, সেটা একেবারেই নেই। মানে কে কি খাবে, কে কি পরবে, সেটাও কিন্তু আগে থেকে বাড়ির লোকেরা ঠিক করে দিত, যে সেই বাড়ির বউ কি খাবে, কখন শোবে, সে কখন ঘুম থেকে উঠবে, এই সব কিছু আর কি ফিক্স করে দিত, তার ইচ্ছানুসারে কোনো কিছু হবে না। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওদের পাহাড়িদের মধ্যে বেশ কিছু রিচুয়ালস আছে, যে রিচুয়ালসগুলো হচ্ছে অনেক পুরনো, এবং সেই বিষয়গুলো সম্পর্কে হয়তো আমরা যদি নেপাল ট্যুর করতেও যাই, হয়তো আমরা সেগুলো সম্পর্কে কিছু জানতে পারবো না। এবং ওই যে নেপালের যে যারা আদি লোকজন রয়েছে, যারা পাহাড়ের দিকে থাকে বা পুরনো যারা ছিল, তাদের মানে আদি পুরুষ যারা ছিল, তারা প্রত্যেকেই যেহেতু পাহাড়ের ওরকম পাহাড়ি জঙ্গল ওরকম একটা নিমট জায়গায় থাকতো, তো তারা কিন্তু প্রত্যেকেই খুব শিকার করতে হতো। কারণ অনেক সময় পাহাড়ি জীবজন্তু থাকে, বা জীবজন্তুর সাথে যখন সহাবস্থান কোনো একটা জায়গায় হয়, তো তখন আত্মরক্ষার জন্য অনেক সময় অনেক পশু পাখি হয়তো তাদেরকে মেরে দিতে হতো। তো সেরকম করে না, মানে ওদের যে আর কি, এটা কিন্তু এখনো আপনারা মানে মেঘালয়ে বা বলুন, মেঘালয়ের কিছু বা মিজোরামে এরকম অনেক ট্রাইব কিন্তু এখনও আছে, যারা রীতিমতো ওই বিভিন্ন পশুর পুরনো পুরনো হাড় ফাড়গুলো কিন্তু সাজানো থাকে তাদের বাড়িতে। তো ওরাও যে ট্রাইবাল, যে আর কি ট্রাইবালের অন্তর্ভুক্ত, তো ওদেরও মধ্যে ওদের পূর্বপুরুষের ওরকম ঘরে বিভিন্ন প্রাণীর হাড়, তাদের স্কাল, এগুলো কিন্তু ঘরের মধ্যে সাজানো থাকতো। তো ওদের মানে একটা রিচুয়াল ছিল যে কোনো মেয়ে 17 বছর বয়স হলে, সেই বাড়ির আর কি মেয়ে যদি 17 বছর বয়স হয়, তাকে দিয়ে একটা স্পেশাল রিচুয়াল করানো হতো। এবার ওদের বাড়িতে ও ছাড়াও ওদের জয়েন্ট ফ্যামিলি, বড় ফ্যামিলি, তো আর একটা মেয়ে ছিল। এবার সেই যে মেয়েটি ছিল, সেই মেয়েটি কিন্তু ওর থেকে বড় ছিল 2 বছরের। এবার 2 বছরের বড় মানে বুঝতেই পারছে যে সেই মেয়েটা ওর 2 বছর আগে 17 বছর টার্ন করে গেছে। তো সেই সময় ও শুনেছিল যে মেয়েটাকে কিছু একটা ওদের রিচুয়াল মতো কিছু একটা রিচুয়াল করানো হয়েছে মেয়েটাকে দিয়ে, এবং সেই মেয়েটি কিন্তু কারোর সাথে কথা বলতো না, মানে ওই একই বাড়িতে থাকা সত্ত্বেও মেয়েটি কারোর সাথে কথা বলতো না, মেয়েটিকে কারোর সাথে খুব একটা মিশতে দেওয়া হতো না। এবং সব সময় রাতের বেলা, মানে ওদের বাড়িটা অনেকটা ছড়ানো জায়গার উপরে ছিল, তো তো রাতের বেলা অনেক সময় মানে ঘরের মধ্যে অনেক রকমের আওয়াজ হতো, মেয়েটা ছুটে ছুটে চলে যেত, এরকম একটা ব্যাপার হতো। এবার ছোট থেকে ও যখন এগুলো দেখে, তো ওর মা বাবাকে জিজ্ঞেস করতো যে ওই দিদির কি হয়েছে, তো তারা না বিশেষ কিছু ওকে বলতো না, বলতো যে দিদির একটু শরীর খারাপ হয়েছে,
তাই দিদি হয়তো এরকম করছে, তো ঠিক আছে তুমি তার সাথে কথা বলতে যেও না, তুমি তোমার মতো থাকো। এবারে আস্তে আস্তে ও বড় হতে থাকে। এবার যেদিন ওর 17 বছর পড়বে সেদিন আগের দিন রাতের কথা। তো সেই আগের দিন রাতে তখনও কিন্তু ও ওই পাহাড়ি জায়গাতে স্কুলে পড়তো। ওই দিদি কিন্তু পড়তো না, বাট ওর খুব জেদ ছিল ছোটবেলা থেকে যে ও স্কুলে পড়বে। তো বাড়িতে সবাইকে হাতে পায়ে ধরে ওর মা রাজি করায় এবং ওইখান থেকে মানে ওর বাড়ি থেকে বলে দেয় যে এই মেয়ে যদি স্কুলে যায় ওকে কেউ দিতে যাবে না, ওকে কেউ স্কুল থেকে আনবেও না, ওকে নিজে নিজে ওই কতখানি পাহাড়ি পথ হেঁটে তুলে যেতে হবে এবং সেখান থেকে হেঁটেই ওকে বাড়ি ফিরতে হবে। ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য কিন্তু ওর মাও সময় নষ্ট করবে না। মানে বেসিক এডুকেশন অবধি বাড়ি থেকে সাপোর্ট ছিল, মানে হয়তো মাধ্যমিক অবধি, কিন্তু তারপরের কোনো কিছুতে বাড়ির কোনো সাপোর্ট নেই। তো ও যেহেতু মনে মনে সবসময় চেয়েছিল যে ও নিজে কিছু একটা করবে, ও পড়াশুনো করবে, তো তাতেই রাজি হয় এবং ওর মাই স্পেশালি হাতে পায়ে ধরে সবার পরিবারের সবাইকে মানায় এবং ও অনেকটা হেঁটে প্রত্যেক দিন কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে, মানে স্কুল শুরুর 2 ঘন্টা আগেও বাড়ি থেকে বেরোতো এবং স্কুল শেষ হওয়ার পরে প্রায় 2 ঘন্টা মতো হেঁটে কিন্তু ওকে স্কুল থেকে বাড়ি ফিরতে হতো। যেহেতু ওদের স্কুলটা সকাল ছিল, পাহাড়ি জায়গার বেশিরভাগ স্কুলই মর্নিং স্কুল হয়, তো সেই জন্য ও মোটামুটি বিকেলের মধ্যে বাড়ি চলে আসতো। তো এরকম কষ্ট করে কিন্তু ও উচ্চ মাধ্যমিক অবধি মানে 10+2 অবধি পড়াশুনো করে। এবার যখন ওর 17 বছর পূর্ণ হবে তার ঠিক আগের দিন ওদের বাড়িতে একজন জ্যাঠা দাদু থাকতো। মানে তিনি হচ্ছে ওর যে দাদু ছিল, মানে ওর বাবার বাবার দাদা তিনি। তো সেই জ্যাঠা দাদু, তো ওরা ওদের ভাষায় তাকে একটা অন্য নামে ডাকতো। তো মানে মোদ্দা কথা হচ্ছে সেই জ্যাঠা দাদু, তো সেই জ্যাঠা দাদু ওর ঘরে আসে এবং ঘরে এসে ওকে বলে যে তোমার কালকে 17 বছর পূর্ণ হবে এবং সেই 17 বছর যে তোমার পূর্ণ হবে এর ফলে কিন্তু তোমার মধ্যে একটা আলাদা পাওয়ার আসবে এবং সেই যে পাওয়ার বা সেই যে শক্তি বা ক্ষমতাটা আসবে সেটার জন্য কিন্তু আমরা তোমার উপরে একটা ক্রিয়া করব এবং সেই ক্রিয়া করার জন্য তোমাকে কিন্তু আজকে রাতে তুমি তোমার ঘরে থাকতে পারবে না, মানে ওর মায়ের সাথে থাকতো, তো বলছে তোমাকে একটা অন্য ঘরে থাকতে হবে। তো পড়াশুনো করেছে, ওর মধ্যে একটা রেশনাল থিঙ্কিং ছিল, তো ওই মেয়েটি বলে যে কেন আমি কেন অন্য ঘরে থাকতে যাব, আমি আর কি কালকে রিচুয়াল হবে, কালকে আমার জন্মদিন। বলছে জন্মদিন সেটা তো পরের কথা, কিন্তু যেহেতু তোমার 17 বছর হয়ে যাচ্ছে তোমার একটা আমাদের মানে এই জাতি, তুমি যে জাতি থেকে বিলং করো সে তাদের একটা রিচুয়াল আছে, সেটা 17 বছর বয়সে করতে হয় এবং সেটা 18 বছরে শেষ হয়, মানে পুরো একটা বছর এই জিনিসটা চলে। ওর একটু অবাক লাগে, তো ওর মা বলে যে ঠিক আছে তুই যা, কিন্তু ও তোর কোনো চিন্তা নেই, তুই মানে ওদের বাড়িটা বিশাল ছিল, তো সেখানে একটা কোণার দিকের ঘরে ওর দাদু সেই জ্যাঠা দাদুকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে বলে যে আজকে রাতটা তোমার এখানে থাকতে হবে। এবার যখন ও ঘরটায় ঢোকে, মানে ওই দিকের ঘরগুলো কখনো যায়নি, তো গিয়ে দেখছে যে ঘরটা অন্ধকার, একটা টিমটিমে আলো জ্বলছে এবং ঘরের বাইরে একটা মানে ফাঁকা একটা মানে পাহাড়ি পুরো স্ল্যাব মতো নিচে নেমে গেছে, মানে একদম পাহাড়ের কোণের দিকের ঘর এবং ঘরে কোনো খাট নেই, কোনো বিছানা নেই, কিচ্ছু নেই, শুধু একটা চাদর রাখা। তো ওর দাদুকে, সেই দাদু জ্যাঠা দাদুকে বলছে যে আমি এখানে কি করে শোবো, কিছুই তো এখানে নেই। তো ওর দাদু বলছে যে না তোমাকে এখানেই থাকতে হবে। বলছে যে আর ওখানে সারা বছরই খুব ঠান্ডা থাকে, তো বলছে আমি ঠান্ডা মেঝেতে কী করে শোবো। তখন বলছে এই তো একটা চাদর আছে, তুমি এই চাদরটার উপরে শো। তো বলছে আমি চাদরটার উপরে যদি শুই আমি গায়ে কি ঢাকা দেবো, ও নর্মাল ঘরের পোশাকে ছিল। তো তখন বলছে যে না তুমি আর এর থেকে আর কিছু বেশি পাবে না এবং ওখানে 2 গ্লাস জল ঢাকা দেওয়া আছে। তো রাতে তখন ওর খাওয়াও হয়নি, মানে রাতের ডিনারটাও কিন্তু হয়নি। তো এবারে ওই দাদু যখন ওর সাথে কথা বলছে, তো সেই সময় দেখে ওই ঘরের বাইরে ওর মা একটা থালায় করে একটু রুটি সবজি একটু ভাত এসব নিয়ে এসেছে, নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। এবার ওর দাদুকে বলছে যে ওর তো এখনো খাওয়াটাও হয়নি, বাচ্চা মেয়ে, ওর একটুখানি খেয়ে নি। তো তখন মানে ওর সেই জ্যাঠা দাদু প্রচণ্ড রেগে যায় এবং সে রেগে গিয়ে বলছে যে তুমি কি সব মানে তুমি কি তোমার কি সব বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, তুমি জানো না যে এই রিচুয়ালে ওকে না খেয়ে থাকতে হবে।
এবং এই যে বলছে না খেয়ে থাকতে হবে, তখন ওর মা না খুব কান্নাকাটি করছে, বলছে যে আমার মেয়েটা কত দূরে দূরে পড়তে যায়, মানে ওখানে তো ওর কাছে, ওখানে তো আর কি যেখানে আর কি ওরা থাকতো তার আশেপাশে কোনো কিন্তু টিচার ছিল না। তো ওকে ওই স্কুলটা যেখানে ছিল তারই আশেপাশে ভিন্ন সব টিচাররা থাকতো, তো ওকে প্রাইভেট পড়তে গেলে সেখানেই পড়তে যেতে হতো। তো ওর মা খুব কান্নাকাটি করে, এবং যখন ওর মা ওখান থেকে কিছুতেই সরবে না, তখন কি করেছে, ওই দাদু খুব রেগে গিয়ে ওর মায়ের হাত থেকে খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দেয় এবং ছুঁড়ে ফেলে দিয়ে ওর দাদু ঘরটা বন্ধ করে দিয়ে চলে যায় এবং বলে যে দেখো, তুমি তোমার মেয়েকে অনেক কিছু, মানে এই সংসারে অনেক কিছু ওর পাওয়ার ছিল না, কিন্তু তুমি আমাদের সকলের হাতে পায়ে ধরে 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 ওর জন্য অনেক কিছু করিয়েছো, কিন্তু এই যে রিচুয়ালটা হবে, এই রিচুয়ালটা কিন্তু যেভাবে হয় এই পরিবারের মেয়েদের সাথে সেভাবেই কিন্তু হবে, এটায় কিন্তু কোনো রকম অন্যথা হবে না, এবং তুমি যতই এটাকে চেষ্টা করো না করার, আমরা কিন্তু করব। এই বলে দরজাটা ওর মুখের উপরে বন্ধ করে দিয়ে চলে যায়। আর ও অনেকক্ষণ ধরে শুনতে পায় ওর মা দরজার বাইরে কাঁদছে। এবার ও না কিছু বুঝতে পারে না যে কী হচ্ছে ব্যাপারটা। এবার ওর খুব খিদে পেয়েছে। এবার ঘটনাটা হচ্ছে, ওই যে মানে খাবারের থালাটা যে ছুঁড়ে ফেলেছিল তার মধ্যে ভাত, রুটি, সবজি, ডাল ছিল। একটা রুটি মানে ছুঁড়ে ফেলার জন্য একটা রুটি কী হয়েছে, ওর ঘরের একটা কোণা করে পড়েছিল। এবার সেইটা না মানে ওই দাদুটা খেয়াল করেননি। এবার রাতের বেলা যখন ও খিদে পেয়েছে, ও তো প্রথমে ওটাকে দেখেছে, কিন্তু ও ভাবলো দূর আর মাটিতে পড়ে গেছে আর কী খাবো। কিন্তু মধ্যরাতে যখন ওর প্রচণ্ড খিদে পেয়েছে, ও কী করে, ওই রুটিটাকেই মানে ভাবুন, মানে ওর মা হাতে করে নিয়ে এসেছিল, সেই রুটিটা একজন ফেলে দিল ঠিকই, কিন্তু সেই রুটিটা কিন্তু একটা রুটি ওর ঘরের ভিতরেই পড়ে, এবং সেই একটা রুটি আর ওই জলটা খেয়ে কিন্তু রাতটা কাটায়। এবারে যখন মোটামুটি মানে পাহাড়ি জায়গায় ভোর হয় একটু দেরিতে, সকলেই জানেন আপনারা, তো তখন ও কি দেখছে যে যখন ভোর রাত প্রায়, তখনও মানে মানে ভোরের আলো ফোটেনি পুরোপুরি, কিন্তু হালকা হালকা একটা আলো আকাশে রয়েছে। এবার ওর তো মনে মনে খুব চিন্তা হচ্ছে যে কী হবে আমার সাথে, এবং ওর মা বাবা মানে দুজনেই ছোটোবেলা থেকেও দেখেছে পুরো বাড়িতে মানে পরাধীনের মতো থাকতো, মানে ওদের ওই বাড়ির যারা গুরুজন ছিল তারাই কিন্তু পুরো ফ্যামিলিকে চালনা করতো, মানে তাদের পরবর্তী জেনারেশন কখন কোথায় যাবে, কী খাবে, সমস্ত কিছুই তারা ঠিক করতো। তখন ও ভাবছে যে আমার সাথে কী হবে, কী রিচুয়াল হবে, সেসব তো কিছু জানি না। এবার এরকম করে ও ঘরের মধ্যে একটু পায়চারি করছে, এমন সময় ও দেখে যে ওর যে ওই ঘরে যে জানলাটা ছিল সেই জানলাটার পরে মানে পাহাড়ি একটা ভ্যালি মতো, তো সেইখানে ওদের বাড়ির চত্বরখানে একটা মানে বাড়ির চত্বরটা যেখানে আর কি শুরু হচ্ছে সেখানে একটা আলো জ্বলতো। এবার ও দেখছে যে ওই আলোর ওখানটায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, এবং যে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়ামূর্তি মতো, সেই ছায়ামূর্তিটা ওর মনে হচ্ছে যে ওরই জানলার দিকে তাকিয়ে রয়েছে। এবার ও ভেবেছে হয়তো কেউ এসেছে বা কেউ হয়তো আশেপাশের লোকজন, ও অতটা খেয়াল করেনি। এবার আবার যখন ও পায়চারি করছে, পায়চারি করতে করতে ও দেখছে যে ওই ছায়াটা মনে হচ্ছে ওর আরেকটু কাছে চলে এসছে। যাই হোক, সেটাও ও দেখে একটু অবাক লাগে, কিন্তু ও সেটাকেও ইগনোর করে। তার কিছুক্ষণ পরে ও দেখে ছায়াটা একদম মনে হচ্ছে ওর জানলার কাছাকাছি প্রায় চলে এসেছে, কিন্তু মানে কে, কি, সে আদৌ পুরুষ না মহিলা কিছু বুঝতে পারছে না। এবারে না মানে ওর একটুখানি ভয় ভয় লাগতে থাকে। এবার ওই জানলাটা যে ছিল, জানলাটায় ওরকম লোহার করাত বসানো ওরকম কিছু ছিল না, মানে কাঠ দিয়েই আর কি ওরকম করাতের মতো করা ছিল, আর মোটা কাঠের একটা দরজা ছিল, মানে জানলা আর কি ওরকম কপাট করা আছে। তো ও কী করেছে, ও এটা দেখে না ওর একেই প্রচণ্ড টেনশন হচ্ছে যে কী হবে কী না হবে কিছু বুঝতে পারছে না, মানে সেই দিনটা ওর নিজেরই পরিবারে নিজেকে ভীষণ অজানা অচেনা বলে মনে হচ্ছিল। এবার ও সঙ্গে সঙ্গে কী করেছে, দরজাটাকে ঠাস করে বন্ধ করে দিয়ে ছিটকিনি দিয়ে দিয়েছে জানলাটাকে। এই যেই মুহূর্ত জানলাটা দিয়ে দেয়, তারপরেই ও জানলার মধ্যে দুম দুম করে মনে হচ্ছে যেন কেউ লাথি মারছে বা ভাত দিয়ে খুব জোরে মানে ধাক্কা মারছে। আর যেহেতু পাহাড়ি জায়গার পুরনো আমলের ওই মোটা কাঠের জানলার কপাট, ফলে সেটা খুলে পড়ছে না, কিন্তু বুঝতে পারছে যে কেউ সজোরে ধাক্কা মারছে। এবার ওর খুব ভয় লেগে গেছে। এবার ও কী করেছে, ভয় পেয়ে ও দরজার কাছে গিয়ে ও নিজের ঘরের দরজাটা ধাক্কাচ্ছে ধাক্কাচ্ছে, মানে খোলো খোলো এরকম করে বলছে, কিন্তু ওদিক থেকে কেউ নেই যে খুলবে। এবার রাতে অনেকক্ষণ অব্দি ওর মায়ের গলার আওয়াজ পেয়েছে, কান্নার আওয়াজ পেয়েছে, এবার সারা রাত উনিও ছিলেন না।
এবার ওর না খুব ভয় লাগছে, যে কোনো মুহূর্তে যদি জানলাটা ভেঙে মানে ছিটকিনিটা যদি খুলে যায়, তাহলে ও ভাবছে যে হয়তো কোনো চোর ডাকাত কিছু একটা। তখন অবধি কিন্তু ওর মনে অন্য কোনো কিছু নেই, ও ভাবছে যে কোনো হয়তো চোর ডাকাত এসেছে। এবার ও কি করবে কিছু বুঝতে পারছে না। এবার এইরকম ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে ওই মানে যে ধাক্কা মারছিল সেই ধাক্কাটা বন্ধ হয়ে যায়, জানলার ধাক্কাটা। এবার এর কিছুক্ষণ পরে ও হঠাৎ করেই খেয়াল করে যে ওর ঘরের দরজাটা খুললো। সেই জ্যাঠা দাদু এবং ওই জ্যাঠা দাদুরই যে স্ত্রী ছিল তারা, এবং তারা কিন্তু সবসময় ঘরে যে ওরকম ট্র্যাডিশনাল ওদের যে উপজাতির যে পোশাক সেরকম পোশাক পরে থাকতো তা কিন্তু নয়, কিন্তু তারা দেখছে সেদিন ওরকম ট্র্যাডিশনাল পোশাক পরেছে এবং তার সাথে দুটো মহিলা এসছে। এবার সেই যে অন্য যে দুটো মহিলা এসেছে সেই মহিলা দুটোকে কিন্তু ও চিনতো না, এবং তারা কি করছে, ওকে বলছে, ওকে একটা পোশাক দিয়েছে, বলছে তুমি এই পোশাকটা পরে নাও, এবং সেই পোশাকটা হচ্ছে ওদের নেপালি সেই উপজাতির একদম ট্র্যাডিশনাল পোশাক। তো পোশাকটা পরেছে, এবার পরে না বারবারও জিজ্ঞেস করছে যে কি হবে, আর ওদিকে দেখছে, দূরে দেখছে ওর মা কাঁদছে। তো তারপরে ওই মহিলা দুটো ওর মাথায় এবং গলায় মানে বিভিন্ন বন্য প্রাণীদের শিং, তাদের দাঁত, তাদের হাড়ের টুকরো, এগুলো দিয়ে করা একটা হাড়ের মতো একটা মালা ওকে পরিয়ে দেয়, এবং মাথার উপরেও একটা ওরকম জিনিস বেঁধে দেয়, ওরকম হাড়ের টুকরো, শিং, দাঁতের টুকরো এসব দিয়ে। এবং এটা দেখে না ওর খুব ভয় লেগে যায়। ও ভাবছে এগুলো কি হচ্ছে আমার সাথে। ওর মাকে বলছে, মা এগুলো আমার সাথে কি হচ্ছে। ওর বাবা রয়েছে পিছনে দাঁড়িয়ে, তারাও না মানে মুখটা নিচু করে রয়েছে। ওর মা তো কান্নাকাটি করছে, ওর বাবাও মুখটা নিচু করে রয়েছে, তিনিও কিছু বলছেন না। তো শুধু ওর মা বলছে যে তুই ভয় পাস না, তুই ভয় পাস না, তুই মনে সাহস রাখ। এবারে ঘটনা হচ্ছে, এবার এই যে জিনিসগুলো হলো এটার পিছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, এবং সেই যে রিচুয়ালটা হবে সেই রিচুয়ালটারও নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। এবার সেই কারণটায় আমি পরে আসছি, তার আগে আমি বলি যে পরে কি হয়েছিল। এবার ওকে তো ওরকম করে ওই ট্র্যাডিশনাল পোশাকও পরলো, ওরকম ওকে প্রাণীর হাড়ের টুকরো, দাঁত, শিঙের টুকরো এগুলো দিয়ে একটা হাড় ওরকম মাথায় পরানো হলো, এবং তারপরে ওকে ওখান থেকে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো, এবং সেই রাস্তা দিয়ে ওই দুটো যে অচেনা যে মহিলা, সেই দুটো মহিলা ওর দুহাত ধরে চেপে ধরেছে, এবং পিছন থেকে ওর সেই জ্যাঠা দাদু, তার ওয়াইফ, এবং আরও ওদের পরিবারের দু একজনও পিছন থেকে ওর মা বাবাও আসতে লাগলো। এবং এই জঙ্গলের যে পথটা, সেই পথটাও কখন এর আগে গেছে, ছোটোবেলায় কখনো খেলতে খেলতে হয়তো জঙ্গলের দিকে গেল, কিন্তু সবসময় ওর বাবা মা কিন্তু ওখানে যেতে বারণ করতো। শুধু ওর বাবা মা নয়, বাকি পরিবারের সকলেই, যে ওদিকটা যেও না, ওদিকটা ভালো না, ওখানটা কিছু নেই, ওখানটায় যেও না। এবার ওইখানটায় যেতে যেতে মানে ওই পাহাড়ি পথ দিয়ে মানে ও যেতে পারছে না, ওর খুব জল তেষ্টা পেয়েছে, ওর খুব খিদে পেয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু মানে ওরা ওকে ছাড়ছে না, এবং কোনো প্রশ্নের ওর কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না, শুধু ওকে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যেতে যেতে হঠাৎ করেই ওকে একটা মানে পাহাড়েরই একটা খাঁজ মতো জায়গা, মানে ছোট্ট গুহা টাইপের বলা যেতে পারে, কিন্তু সেটা খুব গভীর গুহা তা কিন্তু নয়, একদমই ছোট খাঁজ মতো একটা জায়গায় ওকে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে ওকে বলে যে তুমি এখানে মানে দেখছে যে ওখানে যেরকম পুজো করার জন্য হলে যেরকম আর কি বেদি করা থাকে, সেখানে ঠাকুরের যেমন আমরা পুজো করি সেখানে ঠাকুরের চেলি থাকে, একটা নারকোল থাকে, একটু ফল মিষ্টি ফুল এসব ধূপ দ্বীপ এরকম যে থাকে, দেখছে সেরকম কিছু ব্যবস্থা করা রয়েছে, এবং সেই বেদি মতো যে জায়গাটা, সেই বেদি মতো জায়গাটায় ওকে বসতে বলছে। এবার ও না খুব মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ও না ও মানে ওর বাড়ির নিজের লোকগুলোকে সেই মুহূর্তে ওর সম্পূর্ণ অচেনা বলে মনে হচ্ছে। ও ভাবছে যে এটা আমার সাথে কী হচ্ছে। তো বলছে কেন আমি এখানে বসবো, এখানে কি কোনো পুজো হবে, আর যদি পুজোও হয় তাহলে আমি এখানে কেন বসবো, এখানে তো কোনো ঠাকুরের তাহলে বসানো উচিত। তো ওরা ওকে জোর করে বসিয়ে দেয়, এবং বসিয়ে দেওয়ার পরেই ওর সেই জ্যাঠা দাদুর যে ওয়াইফ ছিলেন সেই ঠাকুমা কী করে, ওর ওখান থেকে মানে ওই পুজোর ওখান থেকে একটু সিঁদুর নিয়ে ঠাস করে ওর কপালে লেপে দেয়, এবং ওই ঠাস করে কপালে লেপে দেওয়ার পরে ওর মাথাটা মানে মাথার উপরে ওর হাতের তালুটা রেখে কিছু একটা বিজবিজ করে মন্ত্র বলে। এবার এই মন্ত্রটা যখন বলে, এই মন্ত্রটা বলার পরে না ওর মাথা থেকে পা পর্যন্ত মানে কিরকম একটা ইলেকট্রিক শকের মতো মনে হয় যেন একটা চলে গেল, এবং তারপরে ওর ব্রেন ঠিকমতো কাজ করছে, ওর মনে হচ্ছে যে ও মানে বিভিন্ন ধরনের পুজো আর্চার মন্ত্র বলা শুরু করে দিয়েছে।
তারপর ওর মুখের মধ্যে একটা মিষ্টি দিয়ে দিচ্ছে, ও মিষ্টিটা খাচ্ছে, ও মনে হচ্ছে যেন ও কোনো একটা জায়গায় পুরো জড়লব হয়ে বসে রয়েছে। কিন্তু ওর ব্রেন ফাংশন কিন্তু একদম ঠিক আছে, ও বুঝতে পারছে যে ওর এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, ওখান থেকে পালানো উচিত, যেটা হচ্ছে সেটা খুব অদ্ভুত কিছু একটা হচ্ছে, কিন্তু ও না কেন কি জানি ও কিছু করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। এবার এরকম করে বেশ কিছুক্ষণ আর কি কিছু এরকম রিচুয়াল চলে, এবং ওর মুখে বারবার একটা করে মিষ্টি মুখে পুড়ে দেওয়া হচ্ছে, ওকে একটু করে জল খেতে দেওয়া হচ্ছে, এবং ক্রমাগত মন্ত্র পড়ে ওর দিকে ফুল ছুঁড়ে দিচ্ছে সবাই। আর ও দূরে ওর বাবা মা প্রচণ্ড মুখ নিচু করে রয়েছে এবং ওর মা খুব কান্নাকাটি করছে। এরকমভাবে কিছুক্ষণ চললো এবং ওর পুরো শরীরটা না মনে হচ্ছে যেন মানে শরীরের মধ্যে দিয়ে মনে হচ্ছে না কোনো কারেন্ট যাতায়াত করছে, ঠিক আছে। এবং ওকে তারপরে একটা হাঁড়ি দেয়া হয়, একটা ছোট্ট পেতলের একটা হাঁড়ি দেয়া হয়, এবং সেই হাঁড়িটার মধ্যে কিছু পোড়া ছাই জাতীয় কিছু জিনিস এবং কিছু ওরকম প্রাণীর হাড়ের টুকরোর মতো ওকে ওইটার মধ্যে দেয়া হয়, এবং দিয়ে ওকে ওকে আর কি একটা মন্ত্র বারবার বলা হয় এবং বলে এই মন্ত্রটা, আমরা যে মন্ত্রটা বলছি তুমি সেই মন্ত্রটা উচ্চারণ করো। এবার ও না মানে ততক্ষণ অবধি ওর শরীরটা না মানে পুরো অবসন্ন হয়েছিল, ও কিছু করতে পারছে না। এবার ও একটা জিনিস বুঝতে পারছে যে এবার ওকে যে মন্ত্রগুলো বলা হচ্ছে, ওর মা না পিছন থেকে মানে না সূচক একটা মাথা নাড়ছে যে ওরা যেটা বলছে সেটা করিস না, এরকম একটা না সূচক কিছু বলছে। এবার ওর চোখটা কিন্তু ওর মায়ের দিকে গেছে যে ওর মা পিছন থেকে মাথাটা নাড়াচ্ছে, এবং সেটা ওর বাবাকে আড়াল করে। এবারও বুঝতে পেরেছে যে আমাকে এবার অ্যাটলিস্ট কিছু করতে হবে। তো ওরা ওরকম মন্ত্রটা বলছে এবং ওকে বলছে মন্ত্রটা বলতে। এবার ও ইচ্ছে করে বলার মতো ভান করছে, কিন্তু ও কিন্তু মন্ত্রটা বলছিল না অ্যাকচুয়ালি। এবার এরকম করে মন্ত্রটা পুরো শেষ হয়ে যায় এবং ওরা বুঝতে পারে যে ও হয়তো মন্ত্রটা বলেছে, কিন্তু যেহেতু দূর থেকে ওই মেয়েটির মা না সূচক ভঙ্গি করছিলেন মাথা নাড়িয়ে নাড়িয়ে, তো ও কিন্তু মন্ত্রটা বলেনি, এবং ওকে একটা হাড়ের আংটি মতো দেয়, বলে যে এই আংটিটা তুমি তোমার অনামিকায় পরে থাকো। এবার ও কী করে, ইচ্ছে করে ওর মা কিন্তু মানে রীতিমতো মানে উত্তেজিত হয়ে আর কি, কিন্তু মুখে তো কিছু বলতে পারছে না, মানে হাত নাড়াচ্ছে, মাথা নাড়িয়ে বলছে যে তুই একদম হাতটা মানে ওই আংটিটা পরিস না। তো এটা যখন ওকে বলে, ওকে যখন হাতে দেয় ওই আংটিটা, ও ওটাকে পরতে গিয়ে ইচ্ছে করে হাতে চাপ দিয়ে কিন্তু আংটিটা ভাঙে, কিন্তু ভাঙলেও সেটা ওর সামনে দেখায় না, মানে সেটা প্রকাশ করে না যে আংটিটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, ওরকম করে হাতের উপরে কোনো রকমের ঠেকিয়ে রেখে দেয়। এরপরে ওরা কি করে, এরপরে ওরা ওখান থেকে মানে ওর তো কিছু আর মুখে বলতে পারছে না, ওর কী একটা হয়ে গেছে, ওই যে সিঁদুরটা লেপে দিল ওর কপালে, তারপরে ওর না একটা এমন একটা অদ্ভুত বিষয়ের মধ্যে সৃষ্টি হয় যে ও আর কোনো কথা বলতে পারছিল না। এবং তখন ওই পরিবারের বাকি লোকেরা ওকে নিয়ে ওখান থেকে চলে যায়, মানে ওকে নিয়ে চলে যায় বলতে ওকে ওখানেই রাখে, ওর বাবা মাকে ওখানে নিয়ে যায় এবং ওর সমস্ত জিনিসপত্র, একটা পায়ে জুতো পরেছিল ইভেন ওর জুতোটাও নিয়ে চলে যায়। এবং ওকে বলে যে সেই সময় সকাল প্রায় ওই 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে সব কিছু করতে। তো ওকে বলেছে যে ওখানে রাত 12টা অবধি ওরা ওখানেই থাকবে, মানে ও না তখন আর মুখে কিছু বলতে পারছে কিন্তু শুনতে পাচ্ছে যে সবাই বলছে রাত 12টার পরে তারা বাড়ি থেকে বেরিয়ে ওকে এখান থেকে নিয়ে যাবে। এবং তখন ওরা ওর সামনে বলছে, মানে ওই ওই সেই জ্যাঠা দাদু এবং তার ওয়াইফ বলছে যে ওই যে আমি বললাম যে আগের দিন ওই একটা ছায়ামূর্তি দেখেছিল ওর জানলার সামনে, তো ঘটনাটা হচ্ছে যে ওদের অনেকগুলো জেনারেশন আগে, মানে এই মেয়েটি যে অনেকগুলো জেনারেশন আগে, সেই সময় ওদের ওখানে মানে এই পাহাড়ি জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের জাদুবিদ্যার কিন্তু একসময় প্রচণ্ড প্রচলন ছিল। তো এই জাদুবিদ্যার মাধ্যমে ওদের বহু জেনারেশন আগে কেউ একজনই জাদুবিদ্যা করতে যায় এবং সেই জাদুবিদ্যা করতে গিয়ে সে যে রিচুয়ালগুলো ছিল সেগুলোর মধ্যে একটু কিছু সে গণ্ডগোল করে ফেলে, এবং তার ফলে যেটা হতো যে প্রত্যেকটা ওই জেনারেশনে ওই ঘটনাটা ঘটার পরে মানে সে জাদুবিদ্যা করতো, সে কী করেছিল যে সে তার পরিবারের যে ছোট ছোট ছেলে মেয়ে ছিল তাদের উপরেও সেই জিনিসটা কিন্তু প্রয়োগ করে, এবং প্রয়োগ করার ফলে যেটা হয় অবভিয়াসলি সে পুরোটা না জেনে না বুঝে করেছিল, এবং সেই জেনারেশনে কিন্তু অনেক মানে ছোট ছোট বাচ্চা যাদের উপরে করা হয়েছিল তারা কিন্তু অনেকে মারা যায়, মানে পুরো ওনাদের ওই শ্রেণীর অনেকে মারা যায়, ওই উপজাতির অনেকে মারা যায়। এবারে তার ফলে কি হয়, ওদের যে উপজাতিটা ছিল সেটা আস্তে আস্তে ক্রমশ ছোট হয়ে যায়, এবং তারপরে তারা একজনকে ডাকে, একজন সন্ন্যাসীকে ডেকে সেই বিষয়টাকে ঠিক করে যাতে তার কুপ্রভাবটার কোনো
জেনারেশানে না পড়ে। কিন্তু সেটা কিছুটা ঠিক হলেও সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, এবং যতগুলো মেয়ে সন্তানের পর থেকে ওই উপজাতিতে তৈরি হয়েছে তাদের পরবর্তী সময় কোনো না কোনো একটা অসুবিধে হয়েছে, মানে তারা ঠিকমতো জীবনযাপন করতে পারেনি, তারা খুব অসুস্থ হয়ে পড়েছে, কিছু না কিছু একটা হয়েছে। এবার তখন থেকে ওনাদের ওখানে ওনাদের ওই উপজাতির ওদের সেই যে মানে দাদুর যে দাদু ছিল সে তখন একজনের সাথে পরামর্শ করে, এবং সেই সন্ন্যাসী তখন বলেছিল যে তোমাদের পরিবারে যদি কোনো মেয়ে সন্তান হয় তো সেই মেয়ে সন্তানের যে সোলটা থাকবে, যে ভিতরের যে সোলটা, 17 বছর বয়স যেদিন তার হবে তাকে তার সেই সোলটা একটা আরও পাওয়ারফুল কোনো আত্মার কাছে ট্রান্সফার করে দিতে হবে, এবং তার ফলে যে মেয়ে সন্তানটা যে থাকবে তার কোনো ক্ষতি সেভাবে হবে না, যেহেতু তার সোলটা অন্য একটা পাওয়ারফুল আরও সোলের সাথে কানেক্ট হয়ে যাবে। ফলে তার যদি কোনো ক্ষতি হওয়ার থাকেও সেই অন্য যে পাওয়ারফুল যে সোলটা সে এই সোলটাকে প্রোটেক্ট করবে। তো সেই জন্যই কিন্তু ওই যে দেখিয়েছিলাম যে মানে বলেছিলাম যে ও দেখেছিল যে ও জানলার বাইরে একটা কেউ এসেছে, তো সেটা কিন্তু আর কি কোনো একটা মানুষ যে ছিল না সেটা কিন্তু পরবর্তী সময় বুঝতে পারে, এবং ওরা ওর সামনেই তখন বলছে, এবং মানে কিন্তু ওর ক্ষেত্রে যেটা হয় যে সেই দিনটা পুরো না খেয়ে থাকতে হয়। এবার ঘটনা হচ্ছে যে ও একটা রুটি খেয়েছিল, আমি আপনাদেরকে বলেছিলাম যে ও একটা রুটি খেয়েছিল। এবার সেই রুটিটা খাওয়ার জন্য রিচুয়ালের মধ্যে কিছু একটা গণ্ডগোল হয়। তো সেটা কিন্তু ওর যে যারা আর কি বয়োজ্যেষ্ঠ ছিল তারা কিন্তু বুঝতে পেরে যায় যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। তো সেই জন্য ওর ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আরেকটু এক্সট্রিম পর্যায়ে চলে যায়, ওকে ওই রকম পাহাড়ি একটা জায়গায় নিয়ে গিয়ে আবার নতুন করে সেই রিচুয়ালটা করে একটা পাওয়ারফুল আত্মার সাথে ওকে কানেক্ট করতে যায়। এবার এই যে কাজটা করা হয়নি এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা কাজ। এটার ক্ষেত্রেও যে সব ক্ষেত্রে যে সফল হয় সেটা কিন্তু নয়, এবং সফল যদি না হয়, যদি অন্য কোনো সোলের কাছে এই ওই মেয়েটির সোলটা যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু সে তার ক্ষতিও করে দিতে পারে। তো সেই জন্যে ওর মা চাইছিল না যে তার মেয়ে এইসবের মধ্যে থাকুক, তো সেই জন্যে উনি হাতে পায়ে ধরে ওনার মেয়ের পড়াশোনার ব্যাপারটা এতদিন দেখেছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে ওর মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে, বলছে যে আমার মেয়েকে ছেড়ে দাও, এরকম একটা পাহাড়ি জায়গায় মেয়ে আমার রাত 12টা অবধি কী করে থাকবে। তো তখন সবই ও বুঝতে পারছে কিন্তু কিছু করতে পারছে না। যাই হোক, তো এরপরে বাড়ির সবাই চলে যায়, এবং ওর মাকেও সবাই ওখানে খুবই আর কি বাজে ব্যবহার করে ওর মায়ের সাথে। ওর মাকে বলে যে না, তোমার জন্যই তোমার মেয়ে এরকম করেছে, কালকেও নিশ্চয়ই কিছু খেয়ে ফেলেছিল। যাই হোক, তো তারপরে সবাই চলে যায়। কিন্তু রাতের অন্ধকারে, পাহাড়ি জায়গায় তাড়াতাড়ি রাত নামে, তো রাতের অন্ধকারে ওর মা সেই সময় ছুটতে ছুটতে ওর কাছে সবার চোখের আড়ালে আসে, এবং কিছু টাকা ওর হাতে দেয়, কিছু টাকা ওর হাতে দেয়, ওর সাথে করে একটা জুতো এনেছিল ওর। এবার সেই জুতোটা এনে ওকে ওখান থেকে তুলে, মানে ওই ব্যাপারটা আবার আলাদা, ওই আসন থেকে কিন্তু সবাই সবাইকে তুলতে পারে না, কিন্তু যেহেতু ওর মাও নিজেও খুব ভালো একজন মানুষ ছিলেন, ওনার মধ্যে সেই ক্ষমতাটা ছিল যে উনি ওনার মেয়েকে ওই জায়গা থেকে উদ্ধার করবে। তুমি ওই কিছু টাকা ওর কয়েকটা দু একটা জামা কাপড় দিয়ে ওকে ওকে বলে যে তুই রাতের মধ্যে এখান থেকে পালা, নালে কিন্তু তোর কোনো নিস্তার নেই। আর এই যেটা ওরা করছে সেটা যে মানে এই কাজটা করতে গিয়ে ইভেন এরকমও হয়েছে যে ওদের পরিবারে একজন মারাও গেছিল। তো যাই হোক, তো ওখান থেকে রাতের বেলা পালায়, এবং পালিয়ে এসে ওর স্কুলের একজন যে টিচার ছিল সেই টিচারের কাছে ও কিন্তু আত্মরক্ষার জন্য তার বাড়িতে বেশ মাস দুই তিনেক ছিল। তারপরে ওর মায়ের যিনি বাবা ছিলেন, ওর মা তো তারপরে বাড়িতে ধরা পড়ে যায়, সবাই সন্দেহ করে যে নিশ্চয়ই ওর মাই কিছু করেছে। যাই হোক, তো সেটা সেভাবে প্রমাণ হয় না, কিন্তু তারপরে ওর মা তার বাবাকে বলে, ওই যে বলেছিলাম যে ওর দাদু এসে ওকে কলকাতায় নিয়ে আসে, সেখান থেকে কিন্তু ওর দাদু লুকিয়ে সবার চোখের আড়ালে ওকে ওই নেপাল থেকে কিন্তু এখানে নিয়ে আসে, সেখানে এসে পড়াশুনো করে ও আবার সেখানে, তারপরেও কিন্তু মানে তার বেশ অনেক দিন পরে এমনি পড়াশুনো করে, তারপরে ও নার্সিংয়ে ভর্তি হয় এবং তারপরেও চাকরি পায়। এই হচ্ছে ওর জীবনের গল্প। তো এইটা শোনার পরে আরতিদিরও তো খুব খারাপ লাগে, এবং এইটা হওয়ার পর থেকেই মানে বছরে একটা দুটো দিন ওর এরকম হঠাৎ হঠাৎ ওরই খুব শরীর খারাপ হয়ে যায়, ওর হাত পা কাঁপতে থাকে, ওর মনে হয় যে প্রেশারটা খুব ড্রপ করে যাচ্ছে, তারপরে আবার ঠিকও হয়ে যায়। তো ওর মাও ওখানে মানে ওই পরিবারে খুবই দুঃখ কষ্টের মধ্যে থাকেন, কারণ ওর মাকেও পুরো পরাধীনের মতো থাকতে হয়। তো পরবর্তী সময়ে আর কি আরতিদি মানে অন্য একটা হসপিটালে আবার ওনার ট্রান্সফার হয়ে যায়। তো এই মেয়েটির সাথে, নেপালি মেয়েটির সাথে কিন্তু আরতিদির বহুদিন যোগাযোগ ছিল। তো পরবর্তী সময়ে শুনেছিল যে ওই মেয়েটি নাকি
আরও যখন বয়স হয় তারপরে অনেক সাহস করে ওর নিজের বাড়ি যায় এবং সেখান থেকে কিন্তু ওর বাবা মাকে বের করে নিয়ে আসে। তো এটুকু লাস্ট আর কি শোনা গেছে। এবার যে হাঁড়িটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে হাঁড়িটার মধ্যে করে যে হয়, তো সেই হাঁড়িটা কিন্তু মাটির মধ্যে পুঁতে দিয়েছিল। যে হাঁড়িটার মধ্যে ওরকম জিনিসপত্র করা হতো, সেই হাঁড়িটার মধ্যে কিন্তু আজও সেই সমস্ত যে ক্রিয়া করা হয়েছিল তার দাগগুলো রয়েছে, এবং সেই হাঁড়িটারই ভিডিও একটা ওর কাছে ছিল। তো এই ইমেলটা অনেক আগেই এসেছিল, তো আমি একটা ইমেল করেছিলাম আরতিদিকে যে যদি হাঁড়ির সেই ভিডিওটা আপনি কোনোভাবে দিতে পারেন। তা আরতিদি আবার ওই মেয়েটির সাথে যোগাযোগ করে এবং ওনার থেকে পারমিশন চায় যে যেন ঘটনাটা কি ভূত ভগবান চ্যানেলে শোনানো যাবে। তো তিনি পারমিশন দেন এবং তার সাথে ভিডিওটাও পাঠিয়েছেন। তো আমি এখন ভিডিওটা স্ক্রিনে রাখছি, আপনারা দেখে নিন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এবার স্ক্রিনে ভিডিওটা রাখছি, আপনারা দেখে নিন। সেই হাঁড়িটা, যেই হাঁড়িটার মধ্যে কিন্তু সেই রিচুয়ালটা অত বছর আগে হয়েছিল।